নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। হরিদ্বারের রেলওয়ে রিটায়ারিং রুমের সারা রাতের একটা লম্বা ঘুমের পরে একদম ফ্রেশ হয়ে গেছি এবং আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি কেদারনাথে যাব সেই জন্য। কিন্তু রাতে যেহেতু বাসের টিকিট কেটে রাখিনি, এখন অগত্যাই আমাদের ট্রাভেল এজেন্সির অফিসে যেতে হবে এবং সেখান থেকে খোঁজ নিতে হবে যে আমরা 6 জন মিলে যদি একটা গাড়ি বুক করি তাহলে আমাদের কত কি পড়বে। তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি এবং ভোরবেলায় উঠে যদি আমরা বাস ধরতাম তাহলে আমাদের প্রথম বাসটাই ধরতে হতো, কারণ অনেকটা দূরত্ব, নিয়ার অ্যাবাউট প্রায় 7-8 ঘন্টা আমাদের জার্নি করতে হবে। তো এই সকাল 8টা-9টার সময় যদি উঠি তাহলে সেই মাঝরাতে গিয়ে পৌঁছবো। আমাদের ওখান থেকেও অনেক কিছু প্ল্যান আছে। তো সেই সব 7 পাঁচ চিন্তা ভাবনা করেই আমরা একটা ট্রাভেল এজেন্সির এই অফিসে চলে এসেছি। এখান থেকে মোটামুটি আমাদের 2 ধাম মানে কেদারনাথ আর বদ্রীনাথ আছে। এই 2 ধামের জন্য তারা আমাদের কাছে চেয়েছে 25,000 টাকা। ওই নিয়ার অ্যাবাউট 4200 টাকা করে পার হেড পড়ছে। আর এর মধ্যে কিন্তু ইনক্লুড আছে ড্রাইভারের থাকা, পার্কিং সবকিছু। মানে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে এবং বদ্রীনাথ ঘুরিয়ে এসে আবার হরিদ্বারে আমাদেরকে নামিয়ে দেবে। তো সেই মতো সকালে আমাদের গাড়ি চলেও এসেছে, 6 সিটের একটা বুলেরো, আর তার সঙ্গে আমাদের যিনি ড্রাইভার তিনিও, এবং আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা মোটামুটি একসঙ্গে বেরিয়ে পড়েছি এবং গাড়িটা না খুব সুন্দর, কমফোর্টেবল, এবং বুলেরো যেহেতু, ফলে অফ রোড অন রোডের জন্য খুব ঠিকঠাক গাড়ি। তো এই কথাবার্তাগুলো আমরা আগেই সেরে ফেলেছিলাম যে আমাদের কি গাড়ি দেবে, সিটের দেবে, এসি থাকবে কি থাকবে না, সবকিছুই আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম। আমাদের গাড়ি হরিদ্বার শহর ছেড়ে এখন হরিদ্বারের যে হর কি পৌড়ির গঙ্গা আছে তার উপর দিয়ে যাচ্ছে। এরপরে ড্রাইভার বাবু যিনি আছেন তিনি আমাদেরকে বললেন যে আমাদের একটা আরটিও রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের যে আধার কার্ড এবং আর যাবতীয় যা যা ডকুমেন্টস আছে সেগুলো যেন আমরা রেডি করে রাখি, কারণ আরটিও রেজিস্ট্রেশন করার পরে তবেই আমরা এগোতে পারবো, না হলে আমরা এই যে 2 ধাম বা 4 ধাম যেখানেই যাই না কেন আমরা যেতে পারবো না। এই দেখুন আগে অলরেডি গাড়ি দাঁড়িয়ে আছে, তারাও আরটিও রেজিস্ট্রেশন করবে তবে যাবে। এইখানেই আরটিও রেজিস্ট্রেশন গুলো হয় সব গাড়ি। ফাঁকা হাইওয়ে দিয়ে আমাদের গাড়ি দুর্বার গতিতে এগিয়ে চলল, আর লোকালয়গুলো পাহাড়ি এই জঙ্গলের গায়ে আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। এবার আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপর উঠছি, আর রাস্তার দু সাইডে এই পাহাড়ের গায়ে এত সুন্দর করে ছবি আঁকা আছে। উত্তরাখণ্ড গভর্নমেন্ট না এই সুন্দর দৃশ্যায়নগুলো খুব ভালো করেছে। এখন আমরা ঋষিকেশের উপর দিয়ে যাচ্ছি। এখানে রিভার রাফটিংও হয়, আর এই রিভার রাফটিং এর জন্যই এই যে গাড়ির মাথায় যে বোটগুলো দেখছেন, এই বোটগুলো সব নিয়ে যাচ্ছে। এতে নাকি শুনেছি একসঙ্গে 6-7 জন মিলে বসে এই খরস্রোতা নদীগুলোতে রাফটিং করে। তো সেটা তো আমাদের মতি নেই, তাই জন্য আমরা এগুলোর ভাবনা চিন্তাও করি না। ড্রাইভার বাবু অবশ্য আমাদেরকে একবার বলেছিল যে ভাইয়া রিভার রাফটিং করনা হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে বলেছি একসঙ্গে না না বাবা, আমাদের রিভার রাফটিং করার দরকার নেই, কারণ আমরা কেউই ভালো সাঁতার জানি না। তো উনি বললেন ঠিক আছে, আপনারা রিভার রাফটিং করবেন না তো কি হয়েছে, চলুন আপনাদেরকে এই পাহাড়ি সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে যাই। আমরাও এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। পাহাড়ের এই নয়নবিরাম সৌন্দর্য দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেছে, মাথার উপর সূর্যদেব এসে গেছে। সামনে একটা ধাবাতে ড্রাইভার বাবু এখন গাড়ি দাঁড় করাবে, আমরা সেখান থেকে মধ্যাহ্নভোজ সেরে তারপরে আবার আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। মধ্যাহ্নভোজ সেরে ভাগীরথীকে সঙ্গে নিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। হরিদ্বার থেকে বদ্রীনাথ পর্যন্ত যেতে গেলে 5খানা প্রয়াগ পড়ে। প্রথম দুটো হচ্ছে কেদারনাথ যেতে গেলে পড়ে, এবং তারপরে 3টে বদ্রীনাথ যেতে গেলে পড়ে। আমরা সবার প্রথম যে প্রয়াগটা পাবো সেটা হচ্ছে দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগে গঙ্গোত্রী থেকে ভাগীরথী নদী যে বেরিয়েছে, সেই ভাগীরথী নদী এই দেবপ্রয়াগে এসে আলোকনন্দার সঙ্গে মিলে গঙ্গা হয়ে হরিদ্বারের দিকে এগিয়ে চলেছে।
চলুন এখন সেই দেবপ্রয়াগে আমরা এসে গেছি। আমরা দেখি ভাগীরথী এবং আলোকনন্দার মিলিত স্থলটা। দেবপ্রয়াগের ভাগীরথী এবং অলোকনন্দার সঙ্গমস্থল দেখে আমাদের গাড়ি এগিয়ে চলল। এটা হচ্ছে দেবপ্রয়াগের ছোট একটা জনপদ। এত সুন্দর গোছানো ছিমছাম, দেখে মনে হয়েছিল এখানেই থেকে যাই। এখানে যেমন আধুনিকতার ছোঁয়া আছে, তার সঙ্গে আবার প্রকৃতিরও সুন্দর একটা মায়া আছে। সেই সব দেখেই মনে হয়েছিল এখানে যদি এখানে থাকতে পারতাম। এই যে সামনে দেখছেন, এটা হচ্ছে জেলা শাসকের কার্যালয়। আমি তো ভেবেছিলাম একটা মন্দির। পরবর্তী যে প্রয়াগটা আসছে সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগেও দুটো নদীর সঙ্গমস্থল আছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখতে থাকি। আমাদের গাড়ি যত এগিয়ে যেতে লাগলো, অলোকনন্দা নদীও তত যেন আস্তে আস্তে কাছে আসতে লাগলো। যেন মনে হচ্ছে হাতছানি দিয়ে ডাকছে, এসো আমার কোলে এসো। একটা সময় তো মনেই হয়েছিল যে ড্রাইভার দাদাকে বলি, চলুন একটু দাঁড় করান, আমরা একটু অলোকনন্দায় ডুব দিয়ে আসি। কিন্তু সেটা হওয়ার জোর নেই, কেন আমাদের আরো অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। এই যে সামনে টানেলটা দেখছেন, এই টানেলটা না সেই 4 ধাম যুক্ত করার যে রেলওয়ে প্রজেক্ট চলছে সেটারই একটা অংশ। আমরা তাকে বাইপাস করে এগিয়ে গেলাম রুদ্রপ্রয়াগের দিকে। কিন্তু এই পাহাড়কে এত কাটাছেঁড়া করা হচ্ছে, জানি না প্রকৃতি কতদিন এই কাটা ছেঁড়া খনন, এই যে ভাঙাচোরা সহ্য করবে, বুঝতে পারছি না। একটা তো হয়তো বিপর্যয় এগিয়ে আসবেই, কিন্তু তবুও আমাদের তো চাহিদা শেষ নেই। যত আমরা পাই তত আমাদের মনে হয় কম। জানি না এই চাওয়া পাওয়ার যে টানাপোড়েন সেটা কতদিনে গিয়ে আমাদের শেষ হবে, তা ঈশ্বরই জানে। রুদ্রপ্রয়াগে এসে আমরা পেলাম অলোকনন্দা এবং মন্দাকিনী সঙ্গমস্থল। এই যে দূরে জায়গাটা দেখছেন, এটাই হচ্ছে অলোকনন্দা এবং মন্দাকিনীর সঙ্গমস্থল, এবং সেখানে একটা মন্দিরও আছে। অত নিচে আর নামতে পারলাম না, এদিকে গলাটাও বেশ শুকিয়ে যাচ্ছে, তাই জন্য এখান থেকে ভাবলাম একটু লেবুর জলটাও খেয়ে নিই। লেবুর জল খেয়ে একটু চাঙ্গা হয়ে নিই, হয়ে আবার অনেকটা পথ যেতে হবে আমাদের সেই সোনপ্রয়াগ পর্যন্ত। চলুন এবার গাড়ি ছেড়ে দেবে, এগিয়ে যাই। টানা বেশ কয়েক ঘন্টা গাড়িতে বসে থাকতে থাকতে প্রাকৃতিক টান অনুভব করলাম। ড্রাইভার দাদাকে বললাম, দাদা একটু গাড়িটা থামাবেন। দাদাও নিয়ে গিয়ে গাড়িটা থামালে একদম অলোকনন্দার পাড়ে। এত সুন্দর জায়গা যে সেলফি না তুলে আর পারলাম না। আমরা প্রাকৃতিক কাজকর্ম সেরে নিজেদের কিছু ছবি তুলে আবার গাড়িতে গিয়ে উঠে বসলাম। এঁকে বেঁকে পাহাড়ি পথ দিয়ে যেতে যেতে হঠাৎ করে পরিবেশটা মনে হলো একটু পাল্টালো। বেশ হোটেল দেখতে পাচ্ছি, গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি, এবং পাহাড়েরও অনেকটা যে উপরে আমরা চলে এসেছি সেটা বেশ অনুভব করছি। আগে নিচ থেকে দেখছিলাম এই পাহাড়ের চূড়াগুলো, এখন দেখুন আমরা গাড়িতে বসে আছি আর পাহাড়ের চূড়া প্রায় আমাদের সমান সমান। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আমরা কোথায় এলাম এখন? ড্রাইভার দাদা বললো, আমরা সোনপ্রয়াগে চলে এসেছি। এই সোনপ্রয়াগেই ড্রাইভার দাদা তার নিজের গাড়িটা পার্কিং এ রেখে দেবে, দিয়ে ওনাদের থাকার জায়গা আছে, সেখানে উনি থাকবেন। আর আমরা এই সোনপ্রয়াগেই আজকের রাতটা এখানে কাটাবো।
কারণ আমাদের ইচ্ছে ছিল যে সোনপ্রয়াগে যদি মোটামুটি দুপুর 2-2:30-র মধ্যে পৌঁছে যেতাম, তাহলে এখানে আর থাকতাম না, আমরা এখান থেকে গৌরীকুণ্ডে চলে যেতাম। গৌরীকুণ্ডে অনেক হোটেল আছে, সেখানে রাত্রি যাপন করে পরের দিন একদম আর্লি মর্নিং তাহলে আমরা কেদারনাথের উদ্দেশ্যে প্রায় 22 কিলোমিটার হাঁটতে হবে, সেই হাঁটাটা শুরু করে দিতাম। এটা হচ্ছে সোনপ্রয়াগের গাড়ি পার্কিং। এখানেই সব গাড়িগুলো মানে যত ব্যক্তিগত গাড়ি, বাস সব এখানে পার্কিং থাকে। তো সেই ভাবনা চিন্তা করেই আমরা এগোলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা। তো এই 5টার সময় আর এখন গৌরীকুণ্ডে যাওয়া যাবে না। তো আমরা ভাবলাম তাহলে সোনপ্রয়াগেই আজকে আমরা থেকে যাই। কালকে বরং সকালবেলা আর্লি মর্নিং ঘুম থেকে উঠে গৌরীকুণ্ডে চলে যাব। এই সোনপ্রয়াগে অনেক ডরমিটরি পাওয়া যায়। 100 টাকা থেকে শুরু হয়, কিন্তু এই ডরমিটরিগুলোতে কোনো টয়লেটেরই ব্যবস্থা নেই। টয়লেটারি সরকারি যে টয়লেটারিগুলো আছে সেখানে গিয়ে করতে হবে। তো আমরা ভাবলাম 6 জন যখন আছি তাহলে কেন আর ডরমিটরি এরকম নিতে যাব, একটা রুম নিয়ে নিই, তাহলে তার সঙ্গে টয়লেটটাও থাকবে। সকালবেলা উঠে স্নান বা টয়লেট যা যা করার আমরা করে একেবারে বেরোতে পারবো। তো সেই সব ভাবনা চিন্তা নিয়ে একেবারে আমরা আমাদের চেকিংটা এখান থেকে করে নিলাম, নিয়ে হোটেলের উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলাম। তাই করবি বুঝি একটা বোতল বার করেছি এখন। হ্যাঁ সত্যি কথা, সবারটা নিয়ে নিয়ে খাচ্ছে। তাহলে ওর নিজে একটা ছোট বোতল দিয়ে হোটেলে পৌঁছে আমাদের ব্যাগপত্র রেখে আমরা হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি রাতের খাবার খাবো বলে। আমরা যে রুমটা পেয়েছি সেটা 6 জনেরই একটা রুম, 2000 টাকা ভাড়া, সঙ্গে একটা টয়লেটারিও আছে। তো আমরা দেখলাম 6 জন যখন আছি 2000 টাকা ভাড়া দেওয়াই যেতে পারে। আমরা খাওয়া দাওয়া শেষ করে আজকের একটা লম্বা ঘুম দিয়ে কালকে সকালবেলা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে বেরিয়ে যাব এবং সেখান থেকে আমাদের কেদারনাথের উদ্দেশ্যে হাঁটা শুরু হবে। আমি আমার ব্লগের একদম শেষ প্রান্তে। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে পরের ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।